ফাইনালি ইস্ট বেঙ্গল সাইন করে নিল একজন মারকুটের ডিফেন্ডার। নতুন প্লেয়ারকে নিয়ে এসে চমক দিতে চলেছে ইস্ট বেঙ্গল। তার সাথে সাথে এসডি ইউনিক স্পোর্টস তোমাদের আগেই জানিয়েছিল ইস্ট বেঙ্গলের নজরে রয়েছে জাতীয় দলের কিছু প্লেয়ার, সেই নিয়েও কিন্তু ইন্টারেস্টিং ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে ডার্বি ম্যাচের আগে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা ডার্বি ম্যাচ নিয়ে কথা বলি, তো ডার্বি ম্যাচের কিন্তু আর টিকিট খুব সম্ভবত নেই ইস্ট বেঙ্গলের, হয়তো কিছু টিকিট বাকি রয়েছে, বাদ বাকি পুরো টিকিট কিন্তু অনলাইনে কমপ্লিট হয়ে গেছে। টিকিট রিডিমের ব্যাপারে প্রচুর মেসেজ এসেছে, তো বলে রাখি টিকিট রিডিম কিন্তু কোনো রকম ভাবে তোমাদের গিয়ে করতে হচ্ছে না, সরাসরি তোমরা যে টিকিট কেটেছো সেই টিকিটের কিউআর দেখিয়ে তোমরা মাঠে প্রবেশ করতে পারবে। সেই রকম ভাবে আমিও মাঠে যাচ্ছি, এবার দেখা যাক কোন গ্যালারিতে থাকি। আমার ইস্ট বেঙ্গল গ্যালারিতেও বন্ধুদের কাছে টিকিট রয়েছে, মোহনবাগানের দিকেও রয়েছে, তো যেখানে পারবো খেলা দেখে নেবো, কোনো অসুবিধা নেই। ইচ্ছা আছে ইস্ট বেঙ্গল গ্যালারির দিকে থাকার, তো দেখা যাক কোথায় থাকি না থাকি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো আমরা যদি এবার সরাসরি ডার্বি ম্যাচ নিয়ে কিছু কথা বলি, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম মোহনবাগানের কিন্তু ট্রাভেল নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে। মোহনবাগান আজকে মূলত রিকভারি সেশন বা যেটুকু ফাইনাল ম্যাচের আগে প্রস্তুতি ততটুকুই পাবে, খুব বেশি কিন্তু পাচ্ছে না, এবং তাদের কিন্তু একটা ক্লান্তির ব্যাপারও রয়েছে। তাদের খেলতে শিলং যেতে হয়েছে, আবার শিলং থেকে এরকম কষ্ট করে আসতে হয়েছে, তাদের একটা ক্লান্তির ব্যাপার থাকছে। অপরদিকে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেরকমটা তোমাদের আপডেট এসেছিল, জানিয়েছিলাম যে ইফিয়ং এর চলে আসার কথা রয়েছে আজকে সন্ধ্যায়, কিন্তু কাল ইফিয়ং এর তরফ থেকে সমস্ত রকম প্রচেষ্টা চালানোর পরও কিন্তু ব্যর্থ হয়েছে, এবং তার টিকিট কাটাও ছিল। সেই টিকিটের তো আর কাটা থাকলেও কিছু করার নেই, সে তো ট্রাভেল করতে পারছে না, কোনো রকম ভাবে তার আজকে রাতে আসার সম্ভাবনা নেই। তার ডার্বি ম্যাচের আগে আসার সম্ভাবনাও আমি তো আর খুব একটা দেখছি না, তাকে বাদ দাও। তো এফিয়ং কিন্তু ডার্বি ম্যাচে নেই, ফাইনাল ম্যাচে এফিয়ংকে ইস্ট বেঙ্গল পাচ্ছে না, এটুকু ধরেই চলো। তো কবে আসবে হয়তো দেখবে ডার্বি রাতে আসছে, ডার্বি হয়ে যাওয়ার পর রাতের দিকে আসছে, এরকমও হতে পারে। কিন্তু সে যদি আজকে চলে আসতো তবু তাকে একটা দলের মধ্যে রাখা হতো, কিন্তু যেহেতু আসতে পারছে না আর কিছু করার নেই, সেই জায়গাতে তাকে বাদ রেখেই খেলতে হবে। তো অলরেডি ইস্ট বেঙ্গল কিন্তু গতকাল ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে একদম ক্লোজ ডোর অনুশীলন করেছে, এবং ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারকে ঘাম ছুটিয়ে দিয়েছে বলতে গেলে, সেক্ষেত্রে অ্যান্তোনিও লোপেজ হাবাস। ডার্বি হারতে জানে না হাবাস, কিন্তু ডার্বি হারতে হয়েছিল, প্রথম ম্যাচ হার দিয়ে হাবাসকে শুরু করতে হয়েছিল। তো ডার্বি জিততে তো অবশ্যই চাই, ডার্বির থেকেও ট্রফি এনে দিতে মরিয়া চেষ্টা করবে কিন্তু হাবাস, সেই কারণে খুব ভালোভাবে কিন্তু গতকাল প্র্যাকটিস হয়েছে। আজকে খুব একটা বেশি প্র্যাকটিস হবে না, মূলত ফার্স্ট 11কে দেখে নেওয়ারই কাজ করা হবে। তো সেক্ষেত্রে ফার্স্ট 11-এ অনেক কিছু চেঞ্জ আসতে চলেছে। আমরা যেরকম 4 ডিফেন্সে ইস্ট বেঙ্গলকে দেখছিলাম, ইস্ট বেঙ্গল প্রয়োজনে 3 ডিফেন্স এবং প্রয়োজনে কিন্তু 5 ডিফেন্সেও যেতে পারে, সেরকম ভাবেই কিন্তু প্ল্যানিং করা হয়েছে। এবং এই ম্যাচে পিবি ভিশুনু সে নেই, ভিশুনুর ফিরতে ফিরতে অন্তত এখনো 10 থেকে 15 দিন সময় লাগবে, তো সেক্ষেত্রে ভিশুনুকে পাওয়া যাবে না। জেসিনের হালকা ইঞ্জুরি ছিল, কিন্তু জেসিনও ইঞ্জুরি থেকে ব্যাক করছে, তাকে পাওয়া যাবে এরকমটাই হাবাস আশা করছে। তো হাবাস কিরকম প্ল্যানিং করছে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো এবার যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্ট বেঙ্গলের ট্রান্সফার নিউজের দিকে, তোমাদের বারবারই জানিয়েছিলাম আমাদের তরফ থেকে যে ইস্ট বেঙ্গলের বিদেশি ডিফেন্ডার নাচো, তার যেরকম ইনজুরি স্ট্যাটাস, এবং তাকে খুব বেশি সময় কিন্তু ইস্ট বেঙ্গল পাবে না খেলাতে, এবং তাকে ছাড়া হবে কিনা আজকের দিনে এখন পর্যন্ত আমার কাছে কোনো আপডেট নেই। তাকে সপ্তম বিদেশি হিসাবে রেখে দিক, এটা মানে রিকোয়েস্ট, এবং যেরকমটা শুনছি তাকে যদি রেখেও দেওয়া হয় অবাক হওয়ার মতন কিছু নেই। আনরেজিস্টার্ড প্লেয়ার হিসেবে থাকুক আইএসএল এ, এএফসির বড় টুর্নামেন্ট ইস্ট বেঙ্গল খেলতে যাবে, তো সেখানে তাকে নিয়ে যাওয়া হোক, তাহলে কিন্তু অনেক ভালো হবে। কিন্তু ইস্ট বেঙ্গলে তো সামনেই সিজন, আর 1 মাসও বাকি নেই, এএফসি টুর্নামেন্ট শুরু হবে, আইএসএল রয়েছে, তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল বিদেশি ডিফেন্ডারের সন্ধানে ছিল। তো ফাইনালি ইস্ট বেঙ্গল কিন্তু তাদের বিদেশি ডিফেন্ডারের চুক্তি কমপ্লিট করে ফেলেছে, এবং এই বিদেশি ডিফেন্ডারকে মারকুটে ডিফেন্ডার বলতেই হয়। তো ইস্ট বেঙ্গল কিন্তু এবার সাইন করিয়ে নিয়েছে 34 বছর বয়সী ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ডিয়াগো। তো এই ডিয়াগোর আমরা যদি কথা বলি, তাকে কিন্তু ক্রোয়েশিয়া
জাতীয় দলে, বয়সভিত্তিক জাতীয় দলে দেখা গেছে। তো ডিয়াগোর পুরো নাম ডিয়াগো জিভুলিচ। তো এই ডিয়াগোর যদি আমরা ক্লাব ক্যারিয়ারের রেকর্ড নিয়ে কথা বলি, সে কিন্তু টোটাল ক্লাব ক্যারিয়ারে 360 ম্যাচ খেলেছে, সেখানে নামের পাশে কিন্তু 10 গোলের সাথে রয়েছে 4টি অ্যাসিস্ট, এবং তার নামের পাশে 75টা ইয়েলো কার্ড রয়েছে, এবং তার সাথে রয়েছে 3টে ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড এবং 5টা সরাসরি রেড কার্ড। তার মানে বোঝাই যাচ্ছে যে একটু কাট প্রোন প্লেয়ার। এবং এই ডিয়াগোর যদি কথা বলি, ডিয়াগোকে কিন্তু লাস্ট দুটো সিজন থেকে আইএসএল এর বেশ কিছু ক্লাব চেষ্টা করছিল তাকে নেবার ব্যাপারে। একটা সময় পর্যন্ত কেরালা ব্লাস্টার্স অনেকটা কথাবার্তা চালিয়েছিল এই ডিয়াগোকে নেবার ব্যাপারে। সেখানে ডিয়াগোর যেটা আর্থিক ডিমান্ড ছিল সেটা কিন্তু কেরালা ম্যাচ করাতে পারেনি, এবং সেই সময় কিন্তু আইএসএল যথেষ্ট ভালো হতো। আমি 2023-24, 24-25 সিজনের কথা বলছি, যথেষ্ট ভালো হতো। সেই সময় কিন্তু ডিয়াগোকে আনতে পারেনি। এছাড়া সেই সময় বেঙ্গালুরু এফসিও কিন্তু এই প্লেয়ারকে আনার চেষ্টা করেছিল, কিন্তু এই প্লেয়ারকে আনতে পারেনি। তো ফাইনালি ইস্ট বেঙ্গল কিন্তু এই ডিয়াগোকে নিয়ে আসছে, এবং ডিয়াগোর যদি আমরা ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার কন্ট্রাক্ট দেখি, তো 2027 সাল 31শে মে 2027 সাল পর্যন্ত চুক্তি রয়েছে। এবং ডিয়াগো কিন্তু রিসেন্ট ম্যাচ খেলেছে এই আগস্ট মাসেই, মনে হচ্ছে 14 তারিখে, 3 তারিখে, 7 তারিখে এরকম তার ম্যাচ খেলা রয়েছে। তো সে সম্পূর্ণ প্রি সিজন টুর্নামেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রি সিজন করে সে খেলতে আসছে। অনেকে 34 বছর বয়স দেখে নাক সিটকাবে। তো আমরা যদি ডিয়াগোর লাস্ট কয়েকটা সিজনের পারফরমেন্স নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে ডিয়াগো কিন্তু লাস্ট সিজন, অর্থাৎ আমি 2025-26 সিজনের যদি কথা বলি, সেখানে সুপার লিগাতে টোটাল ম্যাচ খেলেছে 26-28টা, এবং সেখানে কিন্তু তার 3টে ইয়েলো কার্ড ছিল এবং 2টো সরাসরি রেড কার্ড ছিল, এবং সেখানে প্রায় 3000 মিনিট খেলেছে। এবং সুপার লিগার যেটা গ্রুপ স্টেজের ম্যাচ, সেখানেও কিন্তু তার 6টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তার আগের সিজনে কিন্তু 2024-25 সিজনে 35 ম্যাচে নামের পাশে 3টি গোল, 1টি অ্যাসিস্ট এবং 5টা ইয়েলো কার্ড ছিল, সেখানেও প্রায় 3500 মিনিট মতন খেলেছে। এবং 2023-24 দিকে তাকালে সেখানেও প্রায় 38টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো লাস্ট 3টে সিজনে কিন্তু সুপার লিগাতে অ্যাভারেজ 35+ ম্যাচ খেলে আসছে, কোনো রকম ইনজুরির কোনো গল্পই নেই। তার আগে যদি আমরা টোটাল ক্লাব ক্যারিয়ারের দিকে তাকাই, সেখানে সাইপ্রাসের মতন জায়গা যেখানে প্রচুর ফিজিক্যাল ফুটবল হয়, সেখানে সে খেলেছে। এছাড়া কিন্তু অনেক ভালো জায়গায় খেলে আসছে, এবং রিসেন্ট টাইমে যেখানে যুক্ত ছিল সেটাও কিন্তু ক্রোয়েশিয়ার টপ টায়ার লিগের ক্লাবে যুক্ত ছিল। তো সেই জায়গা থেকে ইস্ট বেঙ্গলে আসছে। প্লেয়ারটা সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডারে খেলতে পারে। সেন্টার ব্যাক পজিশনে টোটাল ম্যাচ খেলেছে 48টা, কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারে 115টা তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে 4টে গোল, 2টো অ্যাসিস্ট রয়েছে। সেন্ট্রাল মিডফিল্ডারের পজিশনেও কিন্তু তার 38 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই ডিয়াগো কিন্তু একটা ভার্সেটাইল প্রোফাইল। এরকম প্লেয়ারকেই আমরা দেখতে চাই যে শুধু ডিফেন্ডার নয়, প্রয়োজনে মিডফিল্ডেও খেলতে পারবে। তো এটা একটা খুবই ভালো অপশন হয়েছে। তাকে যদি ডিফেন্ডার হিসেবে খেলানো যায়, সেক্ষেত্রেও হাবাস খেলাতে পারবে। আনোয়ারের সঙ্গে একটা সুন্দর জুটি হবে। তার উচ্চতা অনেক বেশি, তার 6 ফুট 3 ইঞ্চি মতন তার উচ্চতা। এরিয়াল বলের জাস্ট টপ ক্লাস। এরিয়াল বলে কিন্তু তাকে বিট করাটা যথেষ্ট চ্যালেঞ্জিং ব্যাপার। 34 বছর বয়স হলেও সে যে পারফরমেন্স লাস্ট 3 বছরে তুলে ধরেছে, সেটা তার কেরিয়ারের সবথেকে সেরা পারফরমেন্স বলতে হয়। এবং লাস্ট 3টে বছরে ইনজুরির কোনো ছিটে ফোটা নেই, যে ইনজুরির কারণে ম্যাচ মিস করেছে, অনেক সময় বাইরে আছে, সেরকম কোনো কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই দিক দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে এই পজিশনে দাঁড়িয়ে একটা সেরা সাইনিং করছে, সেটা বলতেই হয়। এবং এই প্লেয়ারও কিন্তু দ্রুত ইস্টবেঙ্গল দলে যোগদান করবে বলেই শোনা যাচ্ছে। তো পরবর্তীতে এই ডিয়াগোকে নিয়ে আরো অনেক আপডেট শেয়ার করব। ইন্টারেস্টিং প্রোফাইল, খুবই কিন্তু একটা ভার্সেটাইল প্লেয়ারকে ইস্টবেঙ্গল চুপচাপ সাইন করিয়ে নিয়েছে। কারণ এই প্লেয়ার যে ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল, মানে সাইন তো একটা ক্লাবে ছিলই, সেখান থেকে তাকে নিয়ে আসাটা, ঘর ভেঙে নিয়ে আসাটা চাপের ব্যাপার। এবার দেখা যাক সেখানে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসছে নাকি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়ে আসছে, সেই দিকেও কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তো এটা একটা সেরা প্রোফাইলকে সাইন করিয়েছে ইস্টবেঙ্গল, সেটা বলতেই হয়। এবং তোমাদের বারবারই বলছিলাম, কালকেও তোমাদের জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু সব থেকে বেশি চেষ্টা করছে একজন ইন্ডিয়ান অ্যাটাকারকে নেওয়া, যাকে কিন্তু ফিউচার স্টার হিসাবে ধরা যেতেই পারে। অর্থাৎ আমি কথা বলছি সেই মোহাম্মদ সানানের কথা। মোহাম্মদ সানানকে তোমরা সকলেই জানো, জামশেদপুর এফসির কন্ট্রাক্টেড প্লেয়ার। বর্তমানে কিন্তু তাকে ফ্রি এজেন্টই ধরতে পারো। তো এই 22 বছর বয়সী উইঙ্গার, সে খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট উইং ছাড়াও কিন্তু রাইট উইং পজিশনেও খেলতে পারে। জামশেদপুরের হয়ে কিন্তু তার
সেরা পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। জাতীয় দলেও কিন্তু সে ডাক পেয়েছে। জামশেদপুরের হয়ে টোটাল 80 ম্যাচে তার 13 গোলের সাথে রয়েছে 4টি অ্যাসিস্ট, এবং জাতীয় দলের হয়েও কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি, এবং ফিউচার স্টার প্লেয়ার এই সানানকে ধরা হচ্ছে। তো সানানকে নেবার ব্যাপারে নর্থ ইস্ট, মুম্বাই সিটি এফসির মতন দল চেষ্টা চালাচ্ছিল, ইস্ট বেঙ্গলের চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটুকু বলাই যায় ইস্ট বেঙ্গল সব থেকে এগিয়ে রয়েছে, অ্যাডভান্টেজ পজিশনে ইস্ট বেঙ্গল রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই মোহাম্মদ সানানের লাল হলুদ জার্সি পরাটা কিন্তু সময়ের অপেক্ষা। তো আমরা চাইবো দ্রুত সাইনিংটাকে কমপ্লিট করে ফেলুক, এবং সানানের চুক্তি হলে অন্তত 3 বছরের বেশি চুক্তি কিন্তু হতে পারে, একটা বড় সড়ো চুক্তি কিন্তু সানানের সঙ্গে ম্যানেজমেন্ট করতে চলেছে। তো এই সাইনিংটা হলে তোমরা কতটা খুশি হবে, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।